26শে নভেম্বর 1949 আজকের দিনটাতে সংবিধান দিবস বলেই গণ্য করা হয় এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বহুত্ববাদী ভারতবর্ষে যে সংবিধান আমাদের কাছে পবিত্র গ্রন্থ শুধু নয়, দেশ নির্মাণের ক্ষেত্রে দেশের সৌহার্দ্য, দেশের সম্প্রীতি, দেশ পরিচালনার ভূমিকা সেই সংবিধানে সব লেখা আছে। তো স্বভাবতই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সংসদ অধিবেশন শুরু হয়েছে। বি.আর. আম্বেদকরের ছবিতে মালা দিয়েছে। তো এই মালা পশ্চিমবঙ্গ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকাল সকাল দিয়েছেন। বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি আজকে মালা দিয়েছেন। মালা তো বিকালে শুকিয়ে যাবে, সকালে টাটকা ছিল, কিন্তু তার আগে কয়েকটি কথা বলবার সময় সত্যি হয়েছে। আচ্ছা, কথাগুলো বলা মানে এই নয় যে কারো সম্পর্কে সমালোচনা করা। যদি কোনো কথা যদি ত্রুটি লাগে সেটা অবশ্যই সাংবিধানিক, সংবিধান, গণতন্ত্র, সৌহার্দ্য, সম্প্রীতি, গণতন্ত্র এগুলো বজায় রেখেই কথা আমি বলবো। আমি নয়ন রায়ের সাথে মেনটেন করি। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে, আমি কোট আন কোট বলছি, তারপর ব্যাখ্যায় চলে যাব। বলছে যে যারা ক্ষমতায় এখন আছেন দেশে, তাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নেই। বিজেপির কথা বলছে, আরএসএস এর কথা ঘুরিয়ে বলছে। এ কথা বামপন্থীরাও তো বলেছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে আরএসএস এর ভূমিকা অগ্রগণ্য জায়গাতে নেই। এই নতুন কথা কিছু নয়। এটা তারা মনে করে, তাদের আরএসএস ভাবধারা যারা আছেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই তাদেরও নাকি ভূমিকা ছিল। তাদের বিতর্কের বিষয়। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা ক্ষমতায় আছেন তাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নেই। এই দলটার সঙ্গে আপনি ছিলেন তো একসময়। এই দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ভারতীয় জনতা পার্টির যখন 13 দিনের সরকার, তারপর যখন পূর্ণ বহুমত এসেছিল, আপনি তো রেলমন্ত্রী ছিলেন। আপনি জানতেন না যে দলটার সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনো সম্পর্ক নেই? কি করে এক যাত্রা পৃথক ফল হয়? নাকি আপনার মেমোরি লস করছে? নাকি রাজনীতির ময়দানে বি.আর. আম্বেদকরকে টেনে নামানো হচ্ছে? এই প্রশ্ন অনেকের আছে। এই প্রশ্ন আমার পোস্টমর্টমের পরিপ্রেক্ষিতে, যে দলটার এবং যাদের কোনো স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নেই, অথচ আরএসএস থেকে পরবর্তীকালে সবাই জানে জনসংঘের প্রতিষ্ঠা, বিজেপির অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, সেই মন্ত্রিত্বে আপনি তাবড়তোড় ডিপার্টমেন্ট চালিয়েছেন, এবং রসালো পূর্ণ রেলমন্ত্রী, রেলমন্ত্রক, প্রচুর আপনি ট্রেন বরাদ্দ করেছেন। তখন আপনার মনে হয়নি যে ভারতীয় জনতা পার্টির যে ব্যাকগ্রাউন্ড সূত্রপাত আরএসএস এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারায় তৈরি? এখন কেন মনে হচ্ছে আপনার? এখন মনে হচ্ছে আপনার এই কারণে, যেহেতু আপনি বলেছেন যে অটলজি তাকে স্নেহ করতেন। হ্যাঁ, তো স্নেহ করতেন, তো স্নেহ করতেন বলি তো আপনাকে মন্ত্রিসভায় এনডিএ পার্টনারে রেখেছিল। আপনি বহুদিন ছিলেন এনডিএ পার্টনারে। তখন আপনার কোনো সময় মনে হয়নি 2000-2001 সেই সময় যে এই দলটার কোনো স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা নেই? এখন মনে হচ্ছে তাহলে কি বিলম্বিত বোধোদয় হচ্ছে নাকি? নাকি নরেন্দ্র মোদীকে আপনার পছন্দ হচ্ছে না প্রধানমন্ত্রী হিসাবে, বা অমিত শাহকে পছন্দ হচ্ছে না, তার জন্য আক্রমণ করছেন? আসলে সেটা নয়। আপনি যেটা বলতে চাইছেন সেটা এসআইআর এর প্রশ্নে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে বলেছেন স্থগিত রাখতে। কেন বলেছেন? যে অনেক মানুষের নাকি মৃত্যু হচ্ছে, অনেক বিএলওর মৃত্যু হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি জানেন? নিশ্চয়ই জানেন। আপনার রাজ্য দিয়ে, আমাদের রাজ্য দিয়ে, বা আপনার রাজ্য, আপনি যেহেতু প্রশাসনিক প্রধান, হাকিমপুর বর্ডারে একবার গিয়ে দেখবেন তো। যারা এসেছে তারা অতি সম্প্রতি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর
10 বছর, 12 বছর কিভাবে এসেছিল? এসেছিল হচ্ছে যে বিএসএফ এবং স্টেট পুলিশ দুজনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, আজও আছে, এটা কেউ বলছে না। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি হচ্ছে রে বিএসএফ হচ্ছে বিজেপি, বিএসএফ হচ্ছে রে লোক ঢোকাচ্ছে। আচ্ছা 15 কিলোমিটার দূরত্ব ছিল, সেটা বাড়িয়ে 50 কিলোমিটার নিয়েছে, বেশ। বিএসএফ ঢোকাচ্ছে, তাহলে আপনার স্টেট পুলিশ ঘুমোচ্ছে? ওই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, দেগঙ্গা, বাদুড়িয়া, হাড়োয়া, হাকিমপুরে স্টেট পুলিশ থানাগুলো ঘুমোচ্ছে? নাকি ওপার বাংলাতে বাংলাদেশে যারা আসছেন তাদের কাছ থেকে কিছু নিচ্ছেন? দুজনে নিচ্ছেন, এই অভিযোগ তো আছে। এটা বলছেন না, এখন ভোটটা বড় বালাই না, এটাই হচ্ছে সব থেকে বড়। বেশ, আচ্ছা আপনি বলেছেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তো অন্যায় কি আছে? যদি ভারতবর্ষের জনবিন্যাস এবং গণনার পরিপ্রেক্ষিতে জনসংখ্যা যদি বেড়ে যায় ক্রমাগত, তো সেটা যদি খুব একটা আনটাচেবল জায়গায় হয়, তো সরকার এবং রাষ্ট্র অবশ্যই তো সেই গণনা করবে। সেন্সাসের হ্যাঁ গণনায় সেটা হয়। তাহলে পশ্চিমবঙ্গের করিডোর ধরে বাংলাদেশের এই নদী পেরিয়ে, ঝাঁপ দিয়ে, কাঁটাতার পেরিয়ে যারা এসেছেন, তা তারা আমাদের অর্থনীতির তো বোঝা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বোঝা। আর তাদের যদি নাগরিকত্ব প্রমাণ দিতে গিয়ে যদি আপনার দলের অনেকে গায়ে লাগে, ফসকা পড়ে যায়, কিছু করার নেই, সেটা আপনার ব্যাপার। তাই 2002-এর পরে এসআইআর কেন চালু হলো? বিএলওর মৃত্যু হচ্ছে। আচ্ছা বিএলওর মৃত্যু হচ্ছে, শুভেন্দু অধিকারী অফিসিয়াল এটা বলেছে যে চাপে মৃত্যু হচ্ছে। আমি ওই জায়গাতেই যাচ্ছি। এই পূর্ণাঙ্গ তদন্তের দাবি কেন করছেন না? আপনি তো একসময় যখন বিরোধী নেত্রী ছিলেন, কথায় কথায় সিবিআই ডেকে নিয়ে আসতেন, আর সমস্ত ঘটনাতে নেতাই গণহত্যা হোক, আমলাসল হোক, ওইদিকে আপনার কেশপুর হোক, সব ঘটনা, লালগড় হোক, সিঙ্গুর হোক, সব জায়গাতে আপনি সিবিআই তদন্তের দাবি করেছেন। এই যে বিএলওরা মৃত্যু হচ্ছে, আর বিএলএরা তাদেরও মৃত্যু হচ্ছে, পূর্ণাঙ্গ তদন্তের দাবি কেন করছেন না? নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, আপনার কাছে নাগরিকত্ব প্রমাণ তো চাইনি, কিন্তু আপনার আশেপাশে যদি সীমান্তবর্তী এলাকায় যদি ঝুপড়ি বেঁধে নিউটাউন, রাজারহাট, এই কলকাতার প্রাণকেন্দ্রে বসে এই ক্যানেলের পাড়ে বসে অসামাজিক কার্যকলাপ করবে, দেশ বিরোধী কার্যকলাপ করবে, ও তাদের নাগরিকত্ব প্রমাণ তো দিতেই হবে। তো অসুবিধাটা কোথায় আছে? আপনি কোন পক্ষে কথা বলতে চাইছেন? একবার বলছেন যে যে দলটা ক্ষমতা আছে তাদের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক নেই, তারা এই দলটা তো এসছে, দলটা 1984 সালে গঠন হয়েছে। 80-র দশকের একদম মাঝামাঝি করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী দুজন সাংসদ ছিল। মানে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী দুজন সাংসদ নিয়ে আজকে ভারতবর্ষে, তারপর পরবর্তীকালে অনেক জল পেরিয়ে 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 অটলজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এনডিএ শরিককে নিয়ে। একটা 13 দিনের সরকার, আর একটা ছিল পূর্ণ বহুমত। সেখানে তো আপনি ছিলেন। আপনি জানতেন না যে বিজেপির সঙ্গে বিএসএফ এর কোনো সম্পর্ক নেই? আপনি জানতেন না যে বিজেপির যে মূল যে ধারা, জনসংঘের ধারা, বিজেপি মূল যে কাণ্ডারি তার আরএসএস প্রভাবিত ভাবধারায় বিশ্বাসী? তখন মনে হয়নি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না? আসলে আতা ফল না দেখতে ভালো লাগে, দূর থেকে দেখে মনে পেকেছে, যখন নামাবেন দেখবেন কাঁচা। এক জায়গায় পৃথক ফলের কথাবার্তা আপনি বলছেন, তাই প্রশ্ন উঠছে আছে। আচ্ছা আপনি বলছেন ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে, মানুষকে গুলি দেওয়া চলছে। আচ্ছা এই প্রতিবেদনের সঙ্গে যখন প্রকাশ হবে, বিজেপি দালাল বলবেন আমাকে, নয় সিপিএম বলবেন, নয় আইএসএফ বলবেন, আমাকে দালাল তো হতে হবে না। আমি বলছি না আপনি এনআরসি বলছে, আপনি বলেছেন এনআরসি ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে। ও রাজ্যের বহনভারের ক্ষেত্রে এই অনুপ্রবেশ হবে, অনুপ্রবেশ শরণার্থী ব্যাখ্যাটা এক করা যাবে না। তাহলে তাদেরকে এই ঝুপড়ি, রেলের ধারে, ওই নদীর পাড়ে, সাঁতরে, দ্বীপে, ছোট ছোট দ্বীপে, হিঙ্গলগঞ্জের অঞ্চল, সন্দেশকারী দ্বীপে দ্বীপে সব লোক, এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যাদের ভোটার কার্ড এখানে হয়েছে, কি করে হয়েছে? ও ও তাদের ধরলেই হচ্ছে আপনার হচ্ছে এনআরসি চালু হয়ে গেছে। এগুলো আমি বলতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হলাম, যে যেহেতু আপনি অটলজির ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, তো আর এই দলটার যখন বলছেন কোনো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পর্ক নেই, সত্যিই তো নেই। বিজেপি তো প্রতিষ্ঠা বেশি দিনকার নয়, 84 থেকে ধরলে ফরমেশনে আরএসএস এর 100 বর্ষ পেরিয়ে গেছে। আরএসএস এর মোহন ভাগবত উত্তর দেবেন, পরিচয় চালক যিনি,
যে তারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, এই উত্তর তিনি দেবেন। কারণ উনি তো আপনাকে দেবী দুর্গা বলেছিলেন, মোহন ভাগবত বলেছিলেন তো, বামপন্থীরা বলে, আমিও শুনেছি। আচ্ছা, দীনদয়াল উপাধ্যায় আমি কত নাম করব, এর উত্তর আপনি মোহন ভাগবতজিকে প্রশ্ন করুন, যে আপনাদের কোনো ভূমিকা নেই। ডিবেট করুন সর্বভারতীয় স্তরে। মানুষকে রাজনীতির ট্যাবলেট গুলিয়ে দেবেন না, বায়নারে ঘুমানোর চেষ্টা চলছে, এটা করা ঠিক নয়। এবার আসি যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ আজ বিপন্ন কিভাবে, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ বিপন্ন কিভাবে হয়েছে। গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বিপন্ন হচ্ছিল এই অনুপ্রবেশের প্রশ্নে। ওপার বাংলা, সাতক্ষীরা, খুলনা, যশোর, পাবনা থেকে ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, যে যে কয়েক লক্ষ মানুষ যখন এসেছে দালাল ধরে, এবার আমাদের এই পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে, তারা আমাদের গণতন্ত্র নষ্ট করেনি, না আমাদের ধর্ম নিরপেক্ষতা চাদরে ধাক্কা দেয়নি। তার সব থেকে বড় উদাহরণ বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ। আপনি ভুলে গেছেন 2014 সালে? আপনি তো সদ্য তখন ক্ষমতায় এসেছেন 2011 সালে। আপনি কি করে বলছেন এখানে বসে জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ছক কষা হয়েছে, একজন ব্লাস্টে মারা গেছিল, আরেকজন হাসপাতালে মারা গেছিল, আর জঙ্গি মডিউল, মহিলা মডিউল, শিশু মডিউল কাজ করেছিল, আর মঙ্গলকোটের শিমুলিয়ার মাদ্রাসাতে মগজ ধোলাই হতো, আর বাদশাহী রোডে বাড়ি থেকে হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, এই সমস্ত এনএসজি উদ্ধার করেছিল। আগের অবশ্য মালবাসগুলো ওই তৎকালীন পুলিশ সুপার SHM মির্জা ওই দামোদরের চরে ফাটিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছোট্ট ঘটনা। আপনি তো এনআইএ করতে সেক্ষেত্রে সম্মতি দেননি তখন, তখন সিদ্ধার্থ সিং এর রাজ্যের প্রভারী ছিলেন, আমার মনে আছে কথাটা। এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বাজার গরম করেছিলেন কার্জন গেটে দাঁড়িয়ে। তা সেদিন ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিপন্ন হয়নি? গণতন্ত্র সেদিনই বিপন্ন হয়েছিল। গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বিপন্ন বর্ধমানের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেদিনই বিপন্ন হয়েছিল, তার আগেও বিপন্ন হয়েছে। আর 26/11 ঘটনাও কিন্তু গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বিপন্ন হয়েছে। তার জন্য অবশ্য সেন্ট্রাল আইবি ফেলিওরনেস আছে। কোস্টাল ডিপার্টমেন্টের যে সমুদ্র জলপথ যারা দেখেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তৎকালীন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তো। তাই গণতন্ত্র ধর্মনিরপেক্ষ যারা নষ্ট করেছে, সেটা হচ্ছে তারা হচ্ছে এরাই, যারা হচ্ছে যে ফড়িং উড়ে বেড়ায়। মানে পাবনার আকাশে বসে আছে গাছে, ওখান থেকে আকাশ থেকে উঠে এসে গিয়ে টুক করে পেটটা বলে চলে এসছে, ওরাই ধর্মনিরপেক্ষ নষ্ট করেছে। তাদের কথা বলছেন না তো একবার? আপনার কর্মী সমর্থকরা আপনার কথা শুনে উজ্জীবিত হবে, একদম চাঙ্গা হয়ে যাবে, ঠিক। কারণ আপনি মতুয়ায় হেঁটেছেন। কেন হাঁটলেন? হেলিকপ্টারে গেলেন না। আপনি বলছেন হেলিকপ্টার নাকি বিভ্রাট আছে, আসলে সেটা নয়। হেলিকপ্টারে গেলে ইমেজ খারাপ হবে, তাই আপনি বাই কারে গেছেন আর ওখানে মিছিলে হেঁটেছেন। আপনি হাঁটতেই পারেন গণতান্ত্রিক ভাবে, আপনার পা, আপনি কিভাবে হাঁটবেন আপনার ব্যাপার। আপনি হাওয়াই চপ্পল পরে হেঁটেছেন, সাদা শাড়ি, নীল পাড় হেঁটেছেন, হাজার হাজার মানুষ হেঁটেছে, আপনাকে পরিষদ বড় করে ঘিরে রেখেছিল সিকিউরিটি, কোনো সাধারণ মানুষ ঢুকতে দেননি। সংবাদ মাধ্যমকে দুচ্ছাই করেছেন, না কোলে সাংবাদিকদের কোলে তুলে নিয়েছেন। তখন গণতন্ত্র ধর্ম নিরপেক্ষটা আপনার বিবেক বোধ আসেনি, আসেনি তখন তো। এই মতুয়ারা যখন চিৎকার করছিল, মতুয়াদের একটা বিরাট অংশ তো শরণার্থী, তারা কেন চলে এসেছিল? দেশভাগের যন্ত্রণা, দেশের বাংলাদেশের অত্যাচার নিপীড়ন, হিন্দুদের উপরে পার্সেন্টেজ কত, সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু পরিমাণ পার্সেন্টেজ কত এখন হবে? 9% হবে না, কমে গেছে। হিন্দু নিধন হয়েছে, কচু কাটা হয়েছে, আর চিন্ময় বাবু এখন জেলে পড়ছে। ওই একবার তো বলছেন না, আপনি বলেছেন যে রাষ্ট্রের ব্যাপার। ও তখন ধর্মনিরপেক্ষ নষ্ট হচ্ছে না, গণতন্ত্র নষ্ট হচ্ছে না। আর এই অনুপ্রবেশ সারালি তখন হচ্ছে এসআই ইস্যুতে, তখন হচ্ছে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ নষ্ট হচ্ছে। আসলে ভোট ব্যাংক এগুলো থাকলে ফলে ফুলে থাকবেন আপনি, মানে আপনার ভাষাতে। তাই সংবিধানকে রক্ষা করতে হবে। আপনি তো রাহুল গান্ধীকে কপি করেছেন দেখলাম, একটা লাল সংবিধান নিয়ে বলছিলেন, আবার গালা বলছিলেন যে আইএনসি একটা বাংলা দিতে পারে না, ইংলিশ দিয়েছে আইএনসি। তাহলে আপনি তো যে রাহুল গান্ধী কপি করলেন। রাহুল গান্ধী তো আপনার থেকে ছোট বয়সে, ও তো সংবিধান নিয়ে তো বুকে হাত দিয়ে তো গোটা দেশ ঘুরেছে। সংবিধানকে সম্মান করতে গেলে বুকে নিয়ে ঘুরতে হয় না। সংবিধানকে সম্মান করতে গেলে ধমনীতে, রক্ততে, শিরাতে, উপশিরাতে বয়ে বেড়ালেই হয় সংবিধানটা কি। তার জন্য লোক ওই বিভিন্ন সম্প্রদায় মানুষকে আপনি আনুন,
লোক দেখানোর দরকার হয় না। শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ কেউ না কেউ তো বলবেই কথা। আর যারা পারিষদবর্গ কৃতদাস সাংবাদিক, প্রভুত্ববাদে বিশ্বাস করে, যারা তামাক খান, তারা বলবেন এসব কথা, তাদের দমই নেই। আমার দম আছে, যদি কিছু করার থাকে। আমি কিন্তু রেলিভেন্ট পয়েন্টে কথাগুলো বলছি। আপনার প্রশাসনিকভাবে যা ব্যবস্থা না নেবেন, আমি এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্ব গণতন্ত্রের বহুত্ববাদের একজন মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ। আমার কাছে দেশ আগে, নেশন ফার্স্ট, স্টেট ফার্স্ট। তাই যখন কোনো এই ধরনের বক্তব্য রাখবেন, যেই রাখুন, আপনি রাখুন আর প্রধানমন্ত্রী রাখুন, আমি সমালোচনা আমার মতো করে দৃষ্টিভঙ্গি নিয়ে উদাহরণ দিয়ে বোঝাবো। তাতে ভালো লাগবে না, ভালো লাগবে না লাগলে আমার কিছু করার নেই, কারণ আমি কবি খুশি কবি গাম আছে, বেলুন কিনিনি, ফলাতে আমি পারি না। যা মনে হয়েছে সেটাই বলেছি। এবার আসি, আপনি বলছেন বাংলার আইডেন্টিটি ভুলে যাচ্ছে। কে বলেছে? বাংলার আইডেন্টিটি কে ভুলে যাচ্ছে? বাংলার আইডেন্টিটি এখনো বেঁচে আছে বলে সুদূর লাতিন আমেরিকা, ভিয়েতনাম, কিউবা, হাভানা, ইউরোপ, যুগোস্লাভিয়া, এদিকে আপনার আফ্রিকা, মধ্য আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশে যেখানে বাঙালিরা থাকে, তারা গর্ব অনুভব করে, তারা বাংলা ভাষায় কথা বলে তার নিজেদের কমিউনিটির মধ্যে। প্রবাসে যারা থাকেন তারা কোথায় বাংলা ভাষা ভুলে যাচ্ছেন? বাংলা ভাষা ভুলিয়ে দেওয়া হচ্ছে তো। আসলে এই রাজনীতিটার এমন জাতাকলে আটাকলে চাক্কি পিসিং করছেন না, শোলে মুভির মতো। তাতেই হচ্ছে বাঙালিকে একটা বিভ্রান্ত করার একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এক তো চাকরি নেই, এসএসসির পরিপ্রেক্ষিতে এই নতুন পরীক্ষা হয়েছে, তাদের নাম্বার নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে, রাস্তায় পুলিশ চুলের মুরকি। আরে ভাবুন, মহিলা পুলিশ কম, পুরুষ পুলিশ মহিলাদের টেনে তুলে নিয়ে যাচ্ছে, তখন গণতন্ত্র ধর্মের নিরপেক্ষ নষ্ট হয়নি? দুদিনকার আগের কথা বলছি, একদিনকার আগের কথা বলছি। তখন গণতন্ত্র কোথায় ছিল? আর তখন ধর্মনিরপেক্ষ কোথায় ছিল? যখন এই পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি দায় যখন হেফাজতে ছিলেন, তখন কোথায় ছিল গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ? চাকরি চুরি হয়েছে গ্রামের গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষের, বললেই দোষ। আজ বললাম, যারা আপনার সঙ্গে মেন স্ট্রিম মিডিয়া যে কিছু থাকে, যারা স্থাবকতা করে, স্থাবকতা, আমি স্থাবক সাংবাদিকতা করি না, আমার প্রয়োজনই পড়ে না। তাই না হলে বলতে পারে আপনার এই শওকত মোল্লা দুদিনকার চ্যাংড়া বলছে যে ফুরপুরা শরীফের নাম করে, মানে বেমালুম হচ্ছে বাংলা ভাষা ভুলিয়ে দিচ্ছেন। আপনি বাংলা ভাষার কথা বলছেন তো? বাংলা ভাষাকে, বাংলার আইডেন্টিটি ভুলে যাচ্ছে। আপনার আইডেন্টি, বাংলা আইডেন্টিটি শওকত মোল্লা ভুলিয়ে দিচ্ছে। সিদ্দিকীকে গালিগালাজ করছেন, নওশাদকে করছেন, আব্বাসকে করছেন, ফুরপুরা শরীফকে করছেন, এগুলো শোনেননি? তাহলে বাংলা আইডেন্টিটি নষ্ট করছে এরা, শওকত মোল্লা মতো দুদিনকার যুগী। আগে ছিল 85 সামুকে সিপিএম এ, এখন তৃণমূলে বা হাত মিলিয়েছে। তৃণমূলের এমএলএ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তিনি এখন বিধায়ক, তার মুখের ভাষায়। তাহলে বাংলা আইডেন্টিটিতে শওকত মোল্লা বলিয়ে দিচ্ছে। আরো অনেক আছে। নিজের ঘর সামলান, ঘরের ভেতর শীত কাটবেন না। ঘরের ভেতরই হচ্ছে রে কিছু জেরেলে সাপ আছে, যদিও কামড়ালে সেগুলো বিষ হয় না। এরাই হচ্ছে বাংলার যে প্রাদুর্ভাব, যে এই ছোঁয়াচে রোগ আছে না, তারাই সমস্ত করে বেড়াচ্ছে। এটা কারো এক। তাই ভেবেছিলাম আমি আজকে এই ব্যাপারটা সংবিধান দিবসে ঠিকঠাক, আমি ঠিকঠাকই বলছি, ভুল কিছু বলছি না। গায়ে জ্বালা হলে, কমলালেবুর মতো ফুসকা পড়লে, তৃণমূল কংগ্রেসের বরফ লাগাবেন, ফ্রিজে লাগাবেন গায়ে, আর যদি একটু ফুটে দেবেন, দেবেন জ্বলবে, গরম করে বোরডিন দেবেন, লেগে যাবে। বাংলা আইডেন্টিটি তাতে বজায় থাকবে, অসুবিধা হবে না কিছু। এবার কথাটা আসুন, সেটা হচ্ছে যে বাংলা বিপ্লবের ভূমিকা জানে, সবাই জানে, সবাই জানে। নাহলে আপনি বলতে পারেন 4টা সেপ্টেম্বর বিধানসভার বাংলা ভাষায় ওই বাংলা ভাষা বাঙালির উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে আপনি বলতে পারেন না হলে যে আইনে প্রতিষ্ঠা করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস? আমি তো ছিলাম সেদিন করিডোরে, কোনো দলের কাছে কিন্তু আমি তামাক না খেয়েই বলছি। আপনি তো বলেছেন রাসবিহারী বোস তৈরি করেনি, আপনি বলেছেন আইএনএ প্রতিষ্ঠা করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার মানে আপনার কাছে ইনফরমেশন নেই, পারিষদবর্গ দেয়নি। সুবলদহর মাটিতে জন্ম হওয়া, চন্দননগরে চলে যাওয়া, সেখান থেকে সুদূর লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লবী রাসবিহারী বোস যখন বয়স রুদ্ধ হচ্ছে, তখন নেতাজি সুভাষ বোসকে, নেতাজি হয়নি তখন, ডেকে পাঠিয়েছিল, বলেছিল আমার বয়স হচ্ছে, আইনে তোমাকে সামলাতে হবে। সেদিন হচ্ছে রে এই রাসবিহারী বোস, তার মৃত্যু জাপানে হয়েছে, সুভাষ বোসের হাতে কিন্তু আইনেকে ছেড়ে দিয়ে গেছে। তারপর কি হয়েছে ইতিহাস আপনি বলে দিলেন, বেমালুম বলে দিলেন।
আমি মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলি, যা বলবো মেনে নেবো। কিন্তু বিধানসভার এথিক্সে যে লাইব্রেরি রুমে রেকর্ড আছে, ওই রেকর্ডে আপনি কি কি বলেছেন, আপনি পার্টিকুলারলি আইনে প্রতিষ্ঠা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যদি না বলে থাকেন, আমার সাংবাদিকতা করা ভিতর, নাহলে আমি কানে কম শুনি, নাহলে আমার কানের ডাক্তার দেখানো উচিত। আমার কান খুব পরিষ্কার। যাই হোক, ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, কেউ কারেনি ভোটের অধিকার। যদি ছাঁকনি দিয়ে বা যদি জালি তেল যদি বাঁচা যায়, কিছু তো নোংরা বেরোবেই, সেগুলো যদি বাঁচতে গিয়ে যদি কিছু তেল চিটে পোকা অমুক থাকে, তো সেগুলো তো ফেলে দিতে হবে। নাহলে তো জনসংখ্যার যে ক্রমাগত চাপ অর্থনৈতিকভাবে, এটা আমাদের ক্ষতিগ্রস্ত করবে। আমার বাড়ির ছেলে মেয়েরা, অন্যের বাড়ির ছেলে মেয়েরা শিক্ষার, ওই তো শিক্ষকদের মারধর করছে চুলের মুটকি ধরে পুলিশ, অথচ তারাও একদিন কিন্তু শিক্ষকের ও শিক্ষিকার হাতে কিন্তু কাছে তারা কিন্তু পড়াশোনা করছে, বেমালুম ভাবে তারা করছে। এটা শাসক বলছে নিশ্চয়ই করছে। আর পার্থ চট্টোপাধ্যায় বলছে বিধানসভায় যাব, বিধানসভা যাবেন মানে বিধানসভা বলতে যাবেন। তিনি 3.5 বছর জেল খেটে এসে তিনি বলছে আমি চিঠি দিয়েছি। চিঠি দিয়েছেন কি হয়েছে? আপনার জন্য বাংলার হাজার হাজার ছেলেমেয়েরা, 26,000 এখনো কান্নাকাটি করে বেড়াচ্ছে, আপনার জন্য ছেলেমেয়েরা মার খাচ্ছে পুলিশের হাতে, এগুলো বললেই দোষ? এটাই সংবিধান বিরোধী। সংবিধান যে দিবস, এই দিবসে এটা খুব গুরুত্বপূর্ণ। না, শেষ হয়নি, বলে নি ব্যাপারটা। সেটা হচ্ছে যে, আচ্ছা, সংসদে জয় বাংলা বন্দে মাতরম প্রতিবাদ করেছেন। হ্যাঁ, প্রতিবাদটা সঙ্গত। আপনি জয় বাংলা বন্দে মাতরম যদি কেন্দ্রের সরকার যদি স্পিকার যদি এটা মানা, এটা করা যেতে পারে। বন্দে মাতরম তো করা যেতেই পারে, জয় বাংলা করা যায় কিনা বলতে পারবো না। সংবিধান রচনার ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন, খসড়া কমিটির সভাপতি ছিলেন। আর সুরেন্দ্রনাথ মুখার্জি তিনি গণপরিষদের প্রধান খসড়াকার ছিলেন, খসড়াকার সুরেন্দ্রনাথ মুখার্জি। বি.এন. রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা। আজকের প্রজন্ম হয়তো জানেন, এগুলো জানা উচিত। এন গোপালস্বামী আয়েঙ্গার তিনি ছিলেন, তার সঙ্গে ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। তারপর ছিলেন কে মুন্সি। গণপরিষদের মহিলা সদস্য ছিলেন সরোজিনী নাইডু, রাজকুমারী, অমৃত কৌর, সুচেতা কৃপালিনী। আপনি আজকের একটা কথা বলেছেন, আম্বেদকর এই বাংলা থেকে জিতেছিল, ঠিক, ইনফরমেশন পাক্কা। কিন্তু যখন জিতেছিলেন, মানে আজকের বাংলায়, আম্বেদকরের বাংলার একটা নির্বাচনী কেন্দ্র থেকে যেটা নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীকালে 1949-এর পর সেটা হচ্ছে আপনার পূর্ব পাকিস্তানে চলে যায়, যার ফলে ওই গণপরিষদটাই খারিজ হয়ে যায়। মানে বি.আর. আম্বেদকরের যে জেতার এটা খারিজ হয়ে যায়। কারণ হচ্ছে বি.আর. আম্বেদকর পশ্চিমবঙ্গ নির্বাচিত সদস্য বলছেন, ঠিক 1949-এর পরে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়, ওটা তো আমাদেরই ছিল, সেখানে খারিজ হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি ইতিহাস। তাই বাংলা আর পাঞ্জাব প্রভিন্স হচ্ছে বিপ্লবের জন্মভূমি, এটা সবাই জানে। আপনি বটুকেশ্বর দত্তের বাড়ির কথা বলছিলেন, অনেকগুলো কথা এসে গেল আজকে, যে বটুকেশ্বর দত্তের বাড়ি আপনি বিরাট কিছু করেছেন। কি করেছেন? ওটা কত লাইট লাগিয়েছেন। ম্যাডাম, আপনাকে আমি বলছি, আমি গেছিলাম এই গ্রামটাতে, আমি এই জেলার মানুষ। বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং 1929 সালে লর্ড হাডিন্সকে যখন পার্লামেন্টে বোমা মেরেছিল, ব্রিটিশ পুলিশ যখন খুঁজছিল, তখন সেখানে শিশু সাহিত্যিকের বাড়ি কুমারী গ্রামে, সেখানে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত 17 দিন আন্ডারগ্রাউন্ডে ছিলেন। সে বাড়িটা ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করুন আপনার বিধায়ককে ওখানকার, যে কোথায় সংবিধান খাতরে মে হ্যাঁ, ধর্মনিরপেক্ষ কোথায় নষ্ট হয়ে গেল? ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সংবিধান সমাদৃত থাকবে যদি বটুকেশ্বর দত্ত এবং হচ্ছে ভগৎ সিং এর যদি যেখানে আত্মগোপন করেছিল সে বাড়িটা এখনো আছে, এখন সাপেদের বাস, সে বাড়িটা যদি পুনরুদ্ধার করতে পারেন, তাহলে কিন্তু খাতরে মেয়ে কেউ থাকবে না। সেখানে প্রচুর মানুষ যাবেন, ভূমিতে প্রণাম করতে যাবেন। তাই রাসবিহারী বোসের গল্প ভুলিয়ে সুভাষ বোসকে আইনে প্রতিষ্ঠাতা করাবেন না। ইতিহাস অনেকে যারা পড়ে তারা ঘাবড়ে যাবে, মডার্ন হিস্ট্রি যারা পড়েন। এতগুলো কথা বাধ্য হলাম বলতে। সব শেষেই বলেই, অনেকটা বড় হচ্ছে, মানুষ ভোট দিতে পারবে তো?
এবারে 2026-এ নির্বাচনে অত চিৎকার করছেন তো, সবাই করছেন, আপনি করছেন, বিজেপি করছেন, কংগ্রেস করছেন, সিপিএম করছেন, সোনো পাউডার মেখে টিভিতে ডিবেটে বসে যাচ্ছেন প্রতিদিন প্রতিদিন। এসআইআর ইস্যুতে ছাড়া যাবে না, রোহিঙ্গা এত, ওই বাংলাদেশি এত, ওই জলপথে বিএসএ পয়সা নিচ্ছে, সব বলছে। অভয়ের মা এখনো দৌড়ে দৌড়ে কান্নাকাটি করছে। দুর্গাপুরে একটি মেয়ে রেপ হয়েছে, তামান্না খাতুনের মৃত্যু হয়েছে, আর অজস্র ঘটনা। এর কোনো রিফ্লেকশন হবে না যদি মানুষ তার সঠিক গণতান্ত্রিকভাবে ভোটটা দিতে পারে। তো যদি গণতান্ত্রিকভাবে সঠিক কথা ভোটটা দিতে পারে, মানুষ নির্বাচিত করে দেবে যে কে থাকবে আর কে থাকবে না। আর যদি বলেন যে না বাহুবলী দিয়ে আমি ভোট করাবো, যতই এসআইআর হোক লাভ কিছু হবে না। তাই সংবিধান খতরে মে বলছেন না, হ্যাঁ গণতন্ত্র খতরে মে পশ্চিমবঙ্গে। যদি ভোটটা হয়, অগণিত মানুষ যদি ইভিএম পর্যন্ত পৌঁছতে পারে, আপনি তো দূরের কথা, মোগল সম্রাটদের পতন হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীটা চলে গেছে, ইতিহাস পৃথিবীর বিপ্লব হয়ে গেছে, রুশ বিপ্লব হয়ে গেছে, ফরাসি বিপ্লব হয়ে গেছে। সব ক্ষেত্রেই মানুষ, সমস্ত জায়গায় কৃষক, শ্রমজীবী মানুষ, সব ধরনের মানুষ। গণতান্ত্রিক ভোটে যদি ইভিএম প্রয়োগ করে, এখন ইভিএম হয়েছে, বোতাম টিপতে হয়, পি পি করে আওয়াজ হয়। আগে তো চোতাই ছিল, কাগজে দিতাম। যদি ভোট দুয়ার পর্যন্ত পৌঁছতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, মানুষ কিন্তু হিসেব নিয়ে নেবে। মানুষ কিভাবে হিসেব নেবে সেটা তার ব্যাপার। মানুষ গণতন্ত্র ধর্মনিরপেক্ষের প্রশ্নে কেউ বাংলা ভাষাকে ভুলিয়ে দেবে না, এটা বলতে পারি আপনাকে। তাই সোনো পাউডার মেখে যাদেরকে বসাচ্ছেন না, আপনার দলের মুখপাত্রগুলোকে তাদেরকে পড়াশোনা করতে বলুন। আং বাং বলছে, তারা প্রধানমন্ত্রীকে অ্যাটাক করছে, আপনি বললে মানায়। তাই এসআইআর আতঙ্কের কথা না ভুলিয়ে সব এসআইআর চলুক। অভয়ের মা কান্নাকাটি, তামান্নার কান্নাকাটি, গোটা বাংলা জুড়ে যা চলছে, এর কোনো রিফ্লেকশন হবে না। আমি ভারতবর্ষে অনেক ঘটনা জানি, দুর্নীতি ইস্যু হয় না, ইস্যু হয় মানুষ ভোটটা দিতে পারলাম কিনা। যদি মানুষ তার অধিকারের প্রশ্নে সগৌরবে, তার হিতগৌরব গণতান্ত্রিক ভাবে ফেরানোর জন্য যদি ইভিএম এর বোতামটা টিপে দেয় না, যে কোনো সরকার কিন্তু পড়ে যেতে বাধ্য হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। এখানে কেউ খাতরে মে নেই, খাতরে মে আপ লোগ হ্যায়। মানে আপনি ভয়ে আছেন, আতঙ্কে আছেন, গণতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ চিৎকার করছেন। তাই সমস্ত মানুষ যদি পশ্চিমবঙ্গে 7 কোটির ওপর যদি ভোটার দিয়ে ভোট দিয়ে দেয়, কে জিতবে আমি বলতে পারবো না, মানুষ জিতবে। আমি কোনো দলের কথা বলতে পারবো না, মানুষ। এ ম্যান চয়েস অফ পলিটিক্স, এ ম্যান চয়েস অফ পলিটিক্যাল পার্টি, দ্যাট ইজ দ্য হিস্ট্রি। ইউ ক্যানট ইমাজিনেশন, যে আপনি মানে ইমাজিনেশন করবেন, মানুষকে দুর্বল ভাববেন না আপনি। ইউ অলওয়েজ ইমাজিনেশন, আপনি ইমাজিনেশনের মধ্যে রাখুন একটা, যে একবার চোখ বুঝে ভাবুন যে সত্যি তো লাইনে যদি সব ভোট দিয়ে দেয় তাহলে কি হবে। এত ক্ষমতার আঁকড়ে ধরে রাখার বেড়ি, ওই তো বারাসাতে চোখ খুবলে নিয়েছে। হাসপাতালে মর্গের যা পরিস্থিতি, চেয়ার, ওই জেলাটা তো এমনি তো দুর্নীতি আতুর ঘর, ওখান দিয়ে হচ্ছে প্রচুর বাংলাদেশি বেরোয়, আসা যাওয়া করে। বারাসাত সদর মেডিকেল কলেজ 22 সালে তার স্বীকৃতি পেয়েছে। ওখানে বেয়ারিশ লাশ পড়ে থাকে, বরফ দিয়ে কোনো 2টো স্ট্রেচার রয়েছে, বললেই দোষ। চোখ খুবলে নিয়েছে। বাড়ির লোক বলছে, আপনাকে কাল রাস্তায় ধরেছিল না, আপনি যখন ফিরছিলেন ওই বনগা হয়ে, ওই কিছু এমএলএ নাচতে নাচতে আসছিল, আপনাকে তো তারাই প্রতিবাদ করেছে, আপনি আবার কিছু টাকা দেবেন বলেছেন, আজকে তারা প্রতিবাদ করছে। তো যে বাংলায় হাসপাতালে মৃতের চোখ খুবলে নেয়, সেখানে গণতন্ত্র খাতরে মেয়ে তো আছে, ধর্মনিরপেক্ষ তো খাতরে মেয়ে আছে। বাংলা ভাষাতে সবাই কথা বলছে, ওরা তো বাংলা ভাষায় কথা বলেছে, আপনার সিকিউরিটি গার্ড দিয়ে দিচ্ছে। এই বারাসাতের হাসপাতালে চোখ খুবলে নেওয়াটা মর্মান্তিক, ঐতিহাসিক। তাই মানুষ ওই অবধি পৌঁছতে পারবে। 2026-এর নির্বাচনটা খুব চমৎকার হবে, দেখার মতো হবে, যাতে সুগন্ধ ভরা থাকবে গণতন্ত্রের, সুগন্ধ বাতাস ভরা থাকবে ধর্ম নিরপেক্ষের। আর বহুত্ববাদের বাংলা ভাষায় হোক, বিভিন্ন ভাষায় কথা বলতে পারলে পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবার কিন্তু বেশ কালারফুল হবে। ভালো লাগলে মতামত দেবেন, আর যদি ভালো না লাগে আমার কিছু করার নেই, আমার এটাই কাজ, আমি এটাই বলবো। নমস্কার, আমি নয়ন রায়।